জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করি বলছি, আমি বিএনপি কোর্ট থেকে আমার জীবন যৌবন আজ পর্যন্ত বিএনপির জন্য উৎসর্গ করে দিয়েছি। আমি কোনোদিন ব্যবসা বাণিজ্য করি নাই। আমার বাবার সামান্য জমিন ছিল, আমার এই জমিন বিক্রি করে এবং রাজনৈতিক মামলা হওয়ার কারণে কোর্টে তারা টাকা বিনিময় করেছে। আমাকে যে হারে মামলা দিয়েছে সেই মামলার পিছনে প্রত্যেক দিন আমাকে কোর্টে দেখতে হতো। আমি পরিবারের জন্য কোনো টাকা পয়সা ইনকাম করতে পারি নাই। তারপরও মহান রব্বুল আলামিনের দোয়ায় আমার একমাত্র একটি ছেলে এবং একটি মেয়ে। আমার ছেলেটি মাস্টার্স পাস করে বর্তমানে 5 সিকিউরিটি ব্যাংকের অফিসার হিসাবে আছে। সাথে সাথে মহান রব্বুল আলামিনের অসীম রহমতে আমার মেয়েকেও আমি মাস্টার্স পাস করি। মেয়ের চাহিদা ছিল প্রাইমারি স্কুলের মাস্টার হবে, কিন্তু দুঃখের বিষয় তৎকালীন সরকার, এই পেচিস হায়নাক সরকার, আমার মেয়ের মাস্টার সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমি বিএনপি করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাকরির দরখাস্ত দেওয়ার পরে তারপরেও আমার মেয়ের চাকরি হয় নাই। শেষ পর্যন্ত মেয়ের বয়স বেরিয়ে যাওয়ার কারণে আমি মেয়েকে বিবাহ দিতে বাধ্য হই। আজকে আমি বাংলাদেশের বিএনপি নেতা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার যদি সুযোগ হয়, আপনার যদি আমার প্রতি সদয় দৃষ্টি হয়, আমি আপনাদেরকে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আমার মেয়ের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটি দিয়ে তাকে চাকরির ব্যবস্থা করে দিলে আমি খুশি হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দেশবাসী। আমি 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাগ দল গঠন থেকে আমি জিয়াউর রহমানের আদর্শে অনুভূত হয়ে রাজনীতিক একজন কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তর্ভুক্ত হই। আমি শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শকে লালন করে তৎকালীন দক্ষিণ চট্টগ্রামের আহ্বায়ক এবং বর্তমান সংসদীয় আসন পটিয়া 12 সাবেক এমপি মরহুম নজরুল ইসলামের হাত ধরে আমি এই পটিয়া থেকে বিএনপির কর্মী হিসাবে কাজ করি। জিয়াউর রহমানের আদর্শকে লালন করতে গিয়ে আমি সাবেক এমপি নজরুল ইসলামের আমলে বিশেষ ক্ষমতা আইনে আমাকে অ্যারেস্ট করা হয়। তখন তৎকালীন এমপি নজরুল ইসলাম সাহেব এবং তৎকালীন চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন সাহেবের কাছে গিয়ে আমাকে তখন এই বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে আমাকে মুক্ত করে এবং যখন আমি মুক্ত হই তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি আমি যে অ্যারেস্ট হয়েছি সেটা অবগত করে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে আমাকে তিনি বঙ্গভবনে নিয়ে যায় এবং সেই সময় বঙ্গভবনে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসাবে কাজ করছিলেন আমাদের বীর বিক্রম কর্নেল অলি আহমদ সাহেব। এবং আমি যখন বঙ্গভবনে সাক্ষাৎ করতে যাই তখন আমাদেরকে কর্নেল অলি আহমদ সাহেব আমাদের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ করে দেন। তখন তিনি আমাকে আরও উৎসাহিত করে। তখন আমি রাজনীতিতে জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির কাজ করার জন্য আরও আমি বেগমান হই। 1977 থেকে 2025 সাল পর্যন্ত আমার বিরুদ্ধে 61টি মামলা হয়েছে। 2022 সালে আমি ঢাকা যাওয়ার পথে আমাকে অপহরণ করা হয়। সেই অপহরণ থেকে আমাকে সিলেট থেকে আমাকে উদ্ধার করা হয়। এই রাজনীতি করতে গিয়ে 81 সালে পটিয়া যখন মহকুমা ছিল তখন তৎকালীন পটিয়া মহকুমা প্রশাসক শফিকুল ইসলাম এবং আমাকে আসামি করে তৎকালীন একটি মামলা হয়। সেই মামলাটি
হাইকোর্টে চলমান ছিল, আমি তার কপিও আজকের যিনি আমাকে প্রশ্ন করছেন তাকে শুধু তাই নয়, আমি 1982 থেকে 1990 পর্যন্ত যে রাজপথে গণতন্ত্রের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে আমার যথেষ্ট ভূমিকা ছিল। তৎকালীন বিএনপি যারা করত, আজকে যারা নেতা হয়েছে তারা আমার ব্যাপারে সবাই অবগত আছেন। 90-তে আমাদের আন্দোলনের পর 91 নির্বাচনে যেই নির্বাচন হয় সেই নির্বাচনে দেশ নেত্রী খালেদা জিয়া বিজয় হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যায় এবং তখন আমার দেশ নেত্রী খালেদা জিয়া প্রথম এই বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী হয়। তিনি প্রধানমন্ত্রী হওয়া 1991 সালে প্রধানমন্ত্রী হওয়ার 40 দিনের মাথায় বাংলাদেশের মধ্যে ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ের মধ্যে যখন তিনি চট্টগ্রাম পরিদর্শনে এসেছিলেন, আমরা দেশ নেত্রী খালেদা জিয়ার পাশে থেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি এবং 1991 থেকে 96 পর্যন্ত চট্টগ্রামের যে কাজগুলি হয়েছে এবং দেশ নেত্রী যদি চট্টগ্রামে আসতো এবং 1991 হইতে 96 পর্যন্ত, তখন আমি ইয়ং ছিলাম, আমি যুবক ছিলাম, আমি প্রত্যেকটি পার্টির সংগঠনের কাজে আমি সময় ব্যয় করতাম এবং আমি সময় দিতাম। সেই আজকে 1993 ইংরেজিতে বেল্লাপাড়া একটি ব্রিজ হয়েছিল, তখন যোগাযোগ মন্ত্রী ছিলেন কর্নেল আলী আহমদ, তখন পটিয়ার এমপি ছিল শাহানাজ চৌধুরী মন্টু এবং বেল্লাপাড়ার ব্রিজটি আমার তত্ত্বাবধানে ছিল। আমি কেয়ারটেকার হিসেবে স্থানীয় নেতা হিসেবে ছিলাম এবং আমি সুষ্ঠুভাবে সেই বেল্লাপাড়া ব্রিজের কাজ সম্পূর্ণ করেছি, কোনো অর্থ লোভ করি নাই এবং সেটার উদ্বোধনীর সময় কর্নেল অলির সাথে আমরা যে মিটিং করেছি সেই মিটিংয়ে আমার নাম বাংলাদেশের এবং চট্টগ্রামের ওই সময়কালের পেপার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এরপর 1996 ইংরেজিতে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো তখন আমাকে অপহরণ কেস দেওয়া হয়। অপহরণ কেসের মাধ্যমে আমাকে জেলে নেওয়া হয়। আমি 4 মাস কারাগারে ছিলাম। কারাগারে থাকার পর আমি বের হয়ে যখন জানতে পারলাম এই হাসিনা সরকার আমাকে মেরে ফেলবে তার পেটুয়া বাহিনী দিয়ে, তার গুন্ডা বাহিনী দিয়ে, তখন আমি 1996 ইংরেজিতে ওমানে চলে যাই। সেই ওমানে থেকে দীর্ঘ 7 বছর আমি ওমানে প্রবাস জীবন কাটাই। সেই জীবন থেকে আমি 2006 সালে বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশে ফিরে আসার পর আমার বিরুদ্ধে যে অপহরণ মামলা ছিল সেই মামলাগুলি আমি শেষ করি। কিন্তু দুঃখের বিষয় 2006 সালে যখন আমি বাংলাদেশে এসি প্রবাস থেকে, সেই 2006 সালে আওয়ামী লীগের হানাদার বাহিনী তৎকালীন প্রশাসনকে হাতে নিয়ে আমাকে আরেকটি মামলা দেয়। সেই মামলাটি ছিল 2326 ধারা। তখন আমি 1 সপ্তাহের মাথায় আবার মামলায় জড়িয়ে পড়ি। তখন তৎকালীন এমপি সাহেবের বোনের জামাই শাহাবুদ্দিন খালেক বাবুল আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে ওই মামলায় আমার বিপরীতে কাজ করে। তখন আমি প্রবাস থেকে যেই টাকাগুলি এনেছিলাম সেই টাকাগুলি আমার মামলার পিছনে খরচ হয়ে যায়। আমি পারিবারিকভাবে এবং আমার ফ্যামিলি পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর 2004 সালে আমাকে গাজী শাহজাহান জুয়েলের বোনের জামাই শাহাবুদ্দিন খালেক বাবুল ভাই আওয়ামী লীগের সাথে যোগ সেজে আমাকে মামলা দেওয়া হয়। সেই মামলায় আমি ক্ষতিগ্রস্ত হই এবং আমাকে কোর্টের পিছনে লাগিয়ে দেখতে হয়। শুধু তাই নয়, 2008 সালে 111-এর সময় আবার আমাকে টার্গেট করে আওয়ামী লীগ এবং অন্যান্য ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সেই 111-এর সময় আমাকে আবার কারাগারে যেতে হয়। তখন আমার কারাগারের পাকনা ছিল সাবেক মহানগর সভাপতি গাজী সিরাজ। আমরা জেল পাকনার হিসাবে সেখানে ছিলাম এবং 2008 সালে খলিলুর রহমান বাবু
আশিয়ার চেয়ারম্যান মরহুম জাফর আহমদ সহ আমরা বিভিন্ন জন 2008 সালে রাজনীতি করতে গিয়ে আমরা কারাবরণ করি এবং সেই কারাবরণ করে আমরা পরে কারাগার থেকে মুক্তি পাই। বর্তমান পটিয়ার জনতার এমপি আলহাজ এনামুল হক এনাম, তিনি যখন পটিয়ার মাঠে ময়দানে কাজ করতে নেমেছিলেন তখন সাবেক এমপি শাহজাহান জুয়েল সাহেব মাঠ থেকে পালিয়ে যায় এবং যারা বিএনপি থেকে সুবিধা ভোগ করছিল তারাও পালিয়ে যায়। এই দুদিনের কাণ্ডারি অকুতবয় সৈনিক আলহাজ এনামুল হক এনাম তৃণমূলকে সাথে নিয়ে পটিয়ার রাজনীতিকে আজ পর্যন্ত ধরে রেখেছেন। সাথী বন্ধুগণ, প্রিয় দেশবাসী, উনি একজন ভালো ব্যবসায়ী, ওনার ব্যবসার যথেষ্ট অভিজ্ঞতা আছে। 2008 সাল থেকে উনি রাজনীতি করতে গিয়ে ওনার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায় এবং ওনাকে হায়ানাক সরকার, পেশিস সরকার 11টি উপরে মামলা দেয়, যে মামলাগুলির সাথে প্রত্যেকটি মামলার মধ্যে আমিও আসামি ছিলাম। প্রথম মামলা শুরু হয় 2013 সালের হরতাল গিয়ে 2013 সালের মধ্যে আওয়ামী লীগের পেশিস পুলিশ আমাদের মিছিলের উপর গুলি চালায় এবং সেই তারপর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। সেই মিথ্যা মামলার নম্বর হলো জিআর 332, পটিয়া থানা মামলা নম্বর 25/10/2013। সেই থেকে তিনি পটিয়ার কর্মীর জন্য, পটিয়ার মেহনতি মানুষের জন্য যারা হামলা হয়েছেন, মামলা খেয়েছেন, তাদেরকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। সেখানে হাইকোর্টে আমাদের মামলা পরিচালনা করতেন বর্তমান সভাপতি ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। 2013 সাল থেকে আজ পর্যন্ত যতগুলি মামলা হয়েছে ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন সাহেব আমাদের হাইকোর্ট থেকে মামলাগুলি জামিন করে দিতেন। স্থানীয়ভাবে চট্টগ্রাম জেলায় আমি এই মামলাগুলি উকিলদেরকে কোর্টে গিয়ে মামলা পরিচালনা করার সহযোগিতা করতাম এবং আমরা ধীরে ধীরে এনাম সাহেবকে নিয়ে পটিয়াতে ইস্পাত কোটিং বিএনপির দুর্গ গড়ে তুলি, যার কারণে আজকে প্রত্যেক ঘরে ঘরে বিএনপির দুর্গ হিসাবে সৃষ্টি হয়েছে। সাথী বন্ধুগণ, 2018 সালের নির্বাচনে আলহাজ এনামুল হক এনামকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়ার জন্য আমি বর্তমান ভারপ্রাপ্ত তারেক রহমানকে ধন্যবাদ জানাই। কেন ধন্যবাদ জানাই? সেই দূর সময়ে যিনি একজন ইয়ং যুবককে নির্বাচন করার জন্য নমিনেশন দিয়েছিলেন, তিনি পটিয়াতে নির্বাচন করেছেন। সেই নির্বাচনে 2 ঘন্টা পটিয়ার মধ্যে নির্বাচন হয়েছে, আমি সেখানে ছিলাম উপস্থিত। সেই 2 ঘন্টার মধ্যে তাহাকে বিএনপিকে পটিয়ার মানুষ 45,626 ভোট দিয়েছে। যদি আওয়ামী লীগ সরকার এই নীরবে যদি ভোট করতে দিত, জনগণকে ভোট দিতে দিত, তাহলে আমার দৃঢ় বিশ্বাস 2018 সালের মধ্যে পটিয়া থেকে আলহাজ এনামুল হক এনাম বিপুল ভোটে বিজয় করতেন। সেই কাগজপত্রগুলি ইলেকশন কমিশনারের কাছে আছে, নির্বাচন কমিশনারের কাছে আছে, আপনারা যাচাই বাছাই করতে পারবেন। সাথী বন্ধুগণ, সেই দিন থেকে 2013 সাল থেকে আজ পর্যন্ত যতগুলি হামলা হয়েছে, মামলা হয়েছে, তিনি তৃণমূল কর্মীদের পাশে ছিলে কোর্টে তার নিজস্ব অর্থ দিয়ে এই কর্মী বাহিনীকে মামলা মোকদ্দমা থেকে খালাস করিয়েছেন, জামিন করিয়েছেন, পটিয়ার রাজনীতিকে তিনি ধরে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত আজকে যারা নেতা হয়েছে তাদেরও পদ পদবি ছিল 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত। আলহাজ ইদ্রিস মিয়া প্রত্যেক কমিটিতে দক্ষিণ জেলার সহসভাপতি ছিল, 2018 সাল পর্যন্ত পটিয়া কমিটির সভাপতি ছিল। কিন্তু দুঃখের বিষয় আলহাজ ইদ্রিস মিয়াকে আমরা দেখি নাই কোনো একজন কর্মীকে কোর্ট থেকে জামিন করানো
এবং তাকে সহযোগিতা করানো সেইটা আমার দৃষ্টিতে পড়ে নাই এবং আমি সেটা জানিও না। কিন্তু দুঃখের বিষয় 2008 সালে আর 2018 সালে একটি মামলা হয় আমার বিরুদ্ধে। আমার দেশ নেত্রী খালেদা জিয়া অ্যারেস্ট হওয়ার পর সেই মামলাতে আমাকে নিয়ে পটিয়া থানার ওসি নির্যাতন করে, যে নির্যাতনের মাধ্যমে আমি পটিয়া থানার মধ্যে অজ্ঞান হয়ে যাই। সাথে সাথে আমাকে হসপিটাল পাঠায়, সে হসপিটাল থেকে আমাকে কারাগারে প্রেরণ করে, কারাগার থেকে আবার আমাকে হসপিটালে প্রেরণ করে, হসপিটাল থেকে আমাকে একটু সুস্থ হওয়ার পরে আমাকে রিমান্ডে নিয়ে পটিয়ার মধ্যে আমাকে যে নির্যাতন করা হয়েছে সেটা আমি বাসার বলার মতো না। আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, আমার পায়ের নখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। সেই আমার পায়ের নখ তুলে আমাকে আমাকে পুলিশ মিথ্যা আমাকে আমি অ্যাক্সিডেন্ট করছি বা আমাকে ধরতে আঘাত পেয়েছি বলি সেইটাই মামলাতে লিখছে। সেই নির্যাতনের শিকারের কথা বলে আমি শেষ করতে পারবো না। আমি একটাই কথা বলবো, আজকে যারা নেতৃবৃন্দ আছেন আপনারা পটিয়াতে আমার মতো একজন তৃণমূল কর্মী 1977 থেকে আজ পর্যন্ত রাজনীতির সাথে জড়িত আছে আমার জানা নাই। আমি জানি পটিয়াতে আপনারা যারা আছেন আমার পরে, আমি বর্তমান দক্ষিণ জেলা সভাপতি জনাব আলহাজ ইদ্রিস মিয়াকে দলের স্বার্থে, দেশের স্বার্থে, পটিয়ার স্বার্থে, বিএনপির স্বার্থে আমি একজন বিএনপির তৃণমূল কর্মী হিসাবে, বিএনপির মুরব্বী হিসাবে আপনার কাছে অনুরোধ করব, আপনারা এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যে ভাষাগুলি তৃণমূল কর্মীর মধ্যে পড়ে যায়। আপনি কমিটি চলমান, এটা থাকবে, কমিটিতে নেতা হবেন, নেতা আসবে, নেতা যাবে। আপনিও আমার মতো জানেন চট্টগ্রামের মধ্যে বহুত বড় বড় নেতা ছিল বিএনপির। আমি একটাই উদাহরণ দিয়ে শেষ করব, সেই উদাহরণটা হলো মোর্শেদ খান। বেগম জিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিশেষ দূত ছিলেন। মোর্শেদ খান ক্ষমতাশালী ছিলেন। মোর্শেদ খান এর জন্য, খালেদা জিয়ার জন্য, দলের জন্য টাকা ব্যয় করেছেন। আজকে মোর্শেদ খান কোথায় আপনি সেটা একটু চিন্তা করে দেখুন। সেই নেতাও অনেক পটিয়ার মানুষকে, চট্টগ্রামের মানুষকে অনেক আত্মহংকার করে কথা বলতো এবং বাঁশখালী বোয়ালখালীতে যাইলে মানুষের সাথে হ্যান্ডশেক করার জন্য হাতের মধ্যে মৌজা লাগাইতো। সেই মোর্শেদ খান সাহেব অহংকারের কারণে আজকে বিএনপির সাথে বেঈমানি করেনের কারণে পতন হয়েছে। আপনারা সেটাই চিন্তা করুন। একজন সে আপনি মোর্শেদ খান থেকে প্রভাবশালী ব্যক্তি নয়। আপনারা নেতা হবেন, নেতা পদ থেকে যাবেন, কিন্তু নেতা হতে গেলে আপনারা কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আপনার নেতাদের কারণে আজকে বিএনপি টিকি নাই। বিএনপি টিকি রয়েছে তৃণমূল কর্মীদের কারণে। যে তৃণমূল কর্মী আজকে 17 বছর আওয়ামী লীগের এত জুলুম নির্যাতন হামলা মামলার পরেও আজকে বিএনপি থেকে একটা তৃণমূল কর্মীও ছুটে যায় নাই। কিন্তু দুঃখের বিষয়, আপনাকে দল পটিয়ার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিল, নমিনেশন দিয়েছে পটিয়ার জনগণ। আপনাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হিসাবে বিগত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন করেছিল। আমিও একজন আপনার কর্মী হিসাবে 22টি ইউনিয়নের মধ্যে আপনার সাথে নির্বাচন প্রচারণায় ছিলাম। আপনি জনগণকে, দলকে কি দিয়েছেন? আপনি দলকে নাই, আপনি নিজের স্বার্থে চরিতার্থ করেছেন। আপনি গাড়ি পেয়েছেন, বাড়ি পেয়েছেন, শামসুল হক চৌধুরী সাহেবের সাথে তৎকালীন লেজু করে আপনার স্বার্থ আপনি নিয়েছেন। পটিয়ার জনগণ কোনো কিছু পায়নি। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি,
আপনার একটি কবরস্থানের বরাদ্দ চেয়েছিলাম, আপনি 5 বছরের জন্য একটি বরাদ্দ আমাকে দিতে পারেন নাই। আপনি দলের জন্য কি করবেন? আপনি দলের থেকে নিয়েছেন। তারপরে কি করেছেন আপনি? 2018 সালের পর থেকে আপনি বিএনপির একজন সদস্য হিসাবে ছিলেন দক্ষিণ জেলার কমিটিতে। আপনি দক্ষিণ জেলায় কমিটিতে থাকার পর আপনি 2018 সালের পরে কোনো কোনো কাজে, কোনো এলাকায়, কোনো থানায় আপনি কাজ করেন নাই। আপনার নিজের এলাকায়ও আপনি কাজ করেন নাই। আপনি গেছেন বায়তুস শরফের সভাপতি হওয়ার জন্য। সেই বায়তুস শরফের সভাপতি হয়ে আপনি অনুদান নিয়ে এস আলমের আশীর্বাদে আপনি টাকা কামাইয়েছেন। এবং আমি এটাও জানি আপনি এস আলমের সাথে আপনার সুসম্পর্ক আছে। সুসম্পর্ক সেটা থাকতেই পারে, কিন্তু আপনি আজকে যারা দলের বিরুদ্ধে কাজ করছে, আপনি আওয়ামী লীগদের সাথে নিয়ে আজকে দক্ষিণ জেলার বিএনপিকে আপনি তছনছ করে দিচ্ছেন। আজকে আমি পার্টির প্রধান জনাব তারেক জিয়ার কাছে আমি সবিনয় অনুরোধ করব, দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে, দক্ষিণ জেলার মানুষকে, দক্ষিণ জেলার রাজনীতিকে যদি আপনি বাঁচাতে চান, আপনার কেন্দ্র থেকে যেই নেতা আমাদেরকে দিয়েছেন সেই নেতা এবং কিছু দুর্নীতিবাজ ব্যক্তি পকেট কমিটির মাধ্যমে আজকে দক্ষিণ জেলার রাজনীতিকে ষড়যন্ত্র করে তছনছ করতেছেন, ধ্বংস করতেছেন। সেটা বিএনপির জন্য মারাত্মক ক্ষতি হবে। আমি তার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করব, এই দক্ষিণ জেলার বিএনপির রাজনীতিকে আপনি সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনুন। সাথী বন্ধুগণ, পরিশেষে আমি একজন কর্মী হিসাবে থাকব, আমি নেতা হব না। আমি দক্ষিণ জেলায় যারা দায়িত্বে আছেন, পটিয়াতে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমি সবিনয় অনুরোধ করব, যদি আপনারা ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনাদের কাছে বিনয় থাকবে, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনারা যদি সত্যিকারভাবে বিএনপিকে ভালোবাসেন, সত্যিকারভাবে যদি জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারেক জিয়াকে ভালোবাসেন, আপনারা প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতায় কোনো অসুবিধা নাই। প্রতিহিংসার রাজনীতি থেকে আপনারা বাইর হয়ে আসুন। কালকে দিন শেষে হয়তো আপনি ইদ্রিস মিয়াও নমিশন পেতে পারেন, শাহজাহান জুয়েলও নমিনেশন পেতে পারেন, জনাব সাদাত হোসেনও নমিনেশন পেতে পারেন, আলহাজ এনামুল হক এনামও নমিনেশন পেতে পারেন। যদি আমাদেরকে নির্বাচন করতে হয়, আপনাকে যদি নির্বাচন করতে হয়, এই কর্মী বাহিনীকে আপনার লাগবে। আপনি কটাক্ষ করে, দুর্ব্যবহার করে, অশ্লীল ভাষায় আপনি বিএনপির নেতা কর্মীদেরকে ছোট করবেন না। আপনার কাছে সবিনয় রইল। আপনি বলেছেন, আপনার ক্যাসেট আছে, যারা অন্য দল, অন্য গ্রুপিংয়ে থাকে, বিএনপি করে, তারা যাযাবর, তারা বেশ্যা। আপনার সাথে তৃণমূল কর্মীর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আপনার কাছে যদি আপনার প্রতিদ্বন্দ্বী থাকে, তাহলে আপনাদের নেতাদের মধ্যে থাকতে পারে। আজকে যেই ছেলেটি জেল কেটেছে, যেই ছেলেটি হয়রানি হয়েছে, যেই ছেলেটি মামলা খেয়েছে, যেই ছেলেটি কোর্ট বিল্ডিংয়ে প্রতিদিন পড়ে থেকেছে, তাকে তো আপনি কটাক্ষ করে কোনো কথা বলতে পারেন না। তার চেয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অশ্লীল ভাষা থেকে বের হয়ে আসুন। আপনারা প্রতিযোগিতা করুন। জনাব তারেক রহমান এবং বিএনপির হাইকমান্ড যে প্রার্থী পটিয়াতে উপহার দেয়, সেই প্রার্থী আমরা মেনে নেব, তার সাথে কাজ করব। কিন্তু আমার অভিজ্ঞতা, আমি বলি 2018 সালে এনামুল হক এনাম নির্বাচন করার জন্য যখন নমিনেশন পেয়েছিল, তখন আপনাদের কাছে এনামুল হক এনাম ছুটে গিয়েছিল, গাজী শাহজাহান জুয়েলের কাছে ছুটে গিয়েছিল। আপনারা শুধু ফটো সেশন করেছেন। নির্বাচনের দিন কে কোথায় ছিল, আপনারা কার সাথে, শামসুল হক চৌধুরীর সাথে কোথায় আতাত করেছেন, শামসুল হক চৌধুরীর ছেলের সাথে কোথায় আতাত করেছেন, সেই তালিকা বন্ধু আমার কাছে আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব,
আপনি যদি নেতা হতে চান, এমপি হতে চান, আপনাদের যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছেন সেইগুলা থেকে সরে আসুন। দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে আমি সেই অনুরোধ করে আমি একজন বিএনপির তৃণমূল কর্মী হিসাবে বাংলাদেশের জনগণের সামনে থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীর সামনে থেকে এবং আমার নেতা জনাব তারেক রহমানের সামনে থেকে আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।